গতকালকে এনসিএল এর প্রথম রাউন্ডেই আমাদের নাঈম ইসলাম তার 11,000 রান পূর্ণ করছেন। বাংলাদেশের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 11,000 রান পার করলেন। এর আগে এটা করছিল তুষার, এবং এর আগেই নাঈম গত সিজনেই বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরি মালিক হয়েছে। গতকালকে সেটাকে 34-এ নিয়ে গেছে। 32টাই ছিল সর্বোচ্চ, সেটাকে 34-এ নিয়ে গেছে। নাঈম ইসলাম ঘরোয়া ক্রিকেটে আমাদের লিজেন্ড বললেও কম বলা হবে। সেই নাঈম ইসলাম গতকালকে ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় বলছে যে এই 11,000 রান সে তার বাবাকে উৎসর্গ করতেছে। সেটা বলতে গিয়ে নাঈম একটা কথা বলছে যে আমার বাবার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে ছেলেটা বড় ক্রিকেট প্লেয়ার হবে, কিন্তু আমি তো সেরকম বড় ক্রিকেটার হতে পারি নাই। কিন্তু আল্লাহ তো আসলে সবার ভাগ্যে লিখে রাখেন কে কতটুকু হবে। আমি যা হইতে পারছি এটা আলহামদুলিল্লাহ, এইটাই আমি আমার বাবাকে উৎসর্গ করলাম। আমি নাইমের এই কথাটা নিতে পারি নাই, এখনো পর্যন্ত নিতে পারতেছি না। কারণ নাইম আজকে যে সো কল্ড পরিসংখ্যানের বিচারে বড় না বলে নিজেরে বলতেছে, এটার ভিতরে বিরাট অন্যায় আছে। নাইমের প্রতি বিরাট একটা অন্যায় আছে। কিন্তু আমি আসলে এই জায়গাটায় থামতে চাই না। আমাদের জাহিন হাসান প্রিন্স তার পেজে পরিসংখ্যান দিয়ে দেখাইছে যে নাইম কেন অনেক বড় ক্রিকেটার। আমি ক্রিকেটের কোনো আলোচনায় যেতে চাই না, স্ট্যাটিস্টিক্সের কোনো আলোচনায় যেতে চাই না। আমি শুধু আজকে ছোট্ট করে, একেবারে ছোট্ট করে একটু বলতে চাই যে শুধু স্পোর্টসম্যানশিপের দিকে যদি দেখেন, তাহলে নাইমের চেয়ে বড় ক্রিকেটার এই বাংলাদেশে জন্মায় নাই নাইম। আপনি বিশ্বাস করেন নাইম? আমি জানি না এই কন্টেন্ট আপনি দেখবেন কিনা। যদি দেখেন, আমি আপনাকে কথা দিচ্ছি, ঘোষণা দিচ্ছি আজকে যে আপনার চেয়ে বড় ক্রিকেটার এই বাংলাদেশে জন্মায় নাই। বাবাকে আমরা পুরো জাতির পক্ষ থেকে জানাচ্ছি যে তিনি যা স্বপ্ন দেখছিলেন সম্ভবত স্রষ্টা তার চেয়েও বড় ক্রিকেটার হিসাবে নাঈম হাসানকে তৈরি করছেন। আমি ছোট্ট করে একটু সেটা বলি। দেখেন, শুধু ক্রিকেটের অর্থে যদি দেখেন তাহলে নাঈম হাসান অনেক বড় ক্রিকেটার, অনেক বড় ক্রিকেটার। আমাদের দেশটা তো খুব বেশি দিনের ক্রিকেট সংস্কৃতির দেশ না। আমরা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা শুরু করছি 2000 সালের আগে আগে। এই সময়ে এসে আমাদের একটা ক্রিকেটার এই দ্বিতীয় ক্রিকেটার হিসাবে 11,000 রান করছে। হয়তো আপনার রঞ্জির দিকে তাকালে, কাউন্টির দিকে তাকালে বা শেফিল্ডের দিকে তাকালে এটা বড় কোনো রান মনে হবে না। কিন্তু আমাদের বাস্তবতায় তো এটা অনেক 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 বড় ব্যাপার। 34টা সেঞ্চুরি করছে, সবকিছুই অনেক বড় ব্যাপার। 38 বছর বয়সে এখনো যে রানের ক্ষুধা নিয়ে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কম্পিট করে নাইম, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ক্রিকেটার। কিন্তু এই স্ট্যাটিস্টিক্স নাইমকে প্রমাণ করতে পারে না। নাইম যে কত বড় সেটা আসলে প্রমাণ হয় না, সেটা প্রমাণ হয় শুধু স্পোর্টসম্যানশিপের জায়গায়। আমি দুইটা পয়েন্ট বলি, তার ভিতরে একটা গতকালকেই ঘটছে। গতকালকেই নাইমের এই স্বভাবটা আমরা জানতাম, কিন্তু গতকালকেই এটা একটা বোঝা গেল, জানা গেল। সেটা হচ্ছে যে গত এনসিএল টি20-র সময় নাইমকে কেউ একজন বড় অঙ্কের একটা ফিক্সিং এর অফার দিছিল। সেই অঙ্কটা কয়েক কোটি টাকা, সম্ভবত 4 কোটি বা 5 কোটি টাকার। এখন নাইমের বয়স হচ্ছে 38। নাইম মানে স্রষ্টা না করুক, নাইম যদি এই অফারটা নিত কি হতো? নাইমকে তো জেল জরিমানা সহ্য করতে হতো না। আমাদের দেশে ফিক্সিং নিয়ে ওরকম কোনো আইন নাই যাতে আপনি জেলে যাবেন। নাইমের হয়তো আর খেলা হতো না। 38 বছর বয়সে ওর তো আর স্বপ্ন দেখার কথা না। মানে ও যদি আমাদের মতো সাধারণ মানুষ হতো তাহলে নাইম 4 কোটি টাকা পকেটে নিয়ে অনায়াসে দেশের বাইরে কোথাও চলে যেতে পারতো। নাইম অফারটা রিফিউজ করছে। শুধু রিফিউজ করে নাই, সে যথাযথ কর্তৃপক্ষকে যেভাবে জানানোর কথা, আইসিসি তাদেরকে ওই ছোট্টবেলায় যেভাবে শিখাইছে সেইভাবে সে যথাযথ কর্তৃপক্ষরে এটা জানায় দিছে যে আমাকে অমুক এত কোটি টাকার একটা অফার দিছে। দিস ইজ স্পোর্টসম্যানশিপ, দিস ইজ স্পোর্টসম্যানশিপ। দেখেন, আমাদের দেশে আমাদের সাকিব আল হাসান পর্যন্ত এই কাজটা করতে ব্যর্থ হয়ে শাস্তি পেয়েছে। সে তো ফিক্সিং করে নাই, কারো কাছ থেকে কোনো টাকা নেয়ও নাই, অন্তত সেরকম কিছু কোথাও প্রমাণও হয় না, কেউ দাবিও করে নাই। কিন্তু সাকিবের অপরাধটা কি ছিল? অপরাধ ছিল সে যথাযথ কর্তৃপক্ষকে তথ্যটা জানায় নাই। নাইম কিন্তু সেই ভুলটা করে নাই। স্পোর্টসম্যানশিপের একটা চূড়ান্ত নিদর্শন দেখাচ্ছে নাইম, এবং সেটা কোন সময়? যে সময় তার ক্যারিয়ার নিয়ে আর কিছু পাওয়ার নাই। সাধারণত দুনিয়া জুড়ে ফিক্সিং করে এই বয়সী লোকেরাই, এরকম ভার্নাবেল ক্যারেক্টাররাই, যাদের আর কিছু পাওয়ার নাই। এখন অবসর নিয়ে টাকা নিয়ে কোথাও চলে যাবে, দেশের বাইরে যাবে বা নিরিবিলি কোথাও গিয়ে বসবাস করবে, টাকাটাই পাওয়া। কিন্তু ওর জীবনে তো এছাড়া তেমন কিছু পায়ও নাই।
ফলে ও টাকাটা অনায়াসে নিয়ে নিতে পারতো, কিন্তু নাইম তো সাধারণ মানুষ না। যেটা বলতে লজ্জা লাগে, এই গত বিপিএলেও নাইমের হাঁটুর বয়সী বাচ্চারা যে লোভ সম্বরণ করতে পারে নাই। কারোর নাম তো আমরা বলতে পারি না, কারোর নাম আমরা জানিও না, প্রকাশও হয় নাই, কিন্তু নাইমের হাঁটুর বয়সী বাচ্চারা তো এরকম টাকা পকেটে ঢুকাইছে বা অফার পেয়েও কাউকে জানায় নাই। সেখানে নাইম কত বড় হলে এইসব বাচ্চারা যে লোভ সংবরণ করতে পারে নাই, সেই বয়সে এসে সেই লোভ শুধু সংবরণ করে না, সে আইনকে শ্রদ্ধা জানায়, ক্রিকেটকে শ্রদ্ধা জানায়, সেইটা যথাযথ ব্যবস্থা নেয়। এটাও আসলে আমার কাছে নাইমের বড়ত্বের চূড়ান্ত নিদর্শন না। নাইমের বড়ত্বটা আসলে বলতে পারেন যে গত প্রায় 1.5 দশক ধরে আমি দেখে আসতেছি। 1.5 দশক ধরে। সেটা কি রকম? দেখেন, বাংলাদেশের ইতিহাসে নাইমের চেয়ে বেশি অন্যায়ের শিকার কেউ হয় নাই। কোনো ক্রিকেটার না। বহু ক্রিকেটার মিডিয়া এসে বলে না যে আমি অন্যায়ের শিকার হয়েছি, অবিচারের শিকার হয়েছি, এর বেশিরভাগ মিথ্যা কথা বলে। আজকে একটু নিষ্ঠুর ভঙ্গিতে বলে, বেশিরভাগ তাদের দেখা যায় নিজেদেরই কোনো সমস্যার কারণে তারা ন্যাশনাল টিম থেকে ছিটকে গেছে। হাতে কোনো কয়েকজন মাত্র ক্রিকেটার বড় বড় অন্যায়ের শিকার হয়েছে। তার ভিতরে নাইমের চেয়ে বেশি কেউ হয় নাই, কেউ হয় নাই। নাইম বাংলাদেশের ক্রিকেটে আজকে 38 বছর বয়স, আজকে বাংলাদেশের ক্রিকেটে মানে পরিসংখ্যানের হিসেবে লিজেন্ড থাকার কথা ছিল। কাগজে কলমে এখন হয়তো টেস্ট ক্যাপ্টেন থাকার কথা ছিল। টেস্ট ক্যাপ্টেন হিসাবে তার ভাবার কথা ছিল যে আগামী বছর কি আমি ক্যারিয়ারের শেষটা করব, এরকম একটা ক্যারেক্টার হওয়ার কথা ছিল। সেভাবেই তার ক্যারিয়ারটা আগাচ্ছিল, সবকিছু ঠিক ছিল। কিন্তু নাইমের সঙ্গে কি ক্রাইমটা করা হলো দেখেন, কি ভয়ানক ক্রাইমটা করা হলো। শুধু টেস্টের কথা বলি, লোকেরা ছক্কা নাইম বলে ডাকে, সে দুর্দান্ত পাওয়ার হিট করতে পারতো এক সময়, এখনো পারে, এখনো টি-20-তে মাঝে মাঝে এরকম ইনিংস খেলে, কিন্তু ওর মূল স্ট্রেংথটা হচ্ছে লঙ্গার ভার্সন। ও লঙ্গার ভার্সনে সুযোগ পেল, টেস্টে সুযোগ পেল, 8টা মাত্র টেস্ট খেললো। আপনি বলেন তো 8 টেস্ট সে মূলত কোন পজিশনে খেলছে? আজকে আপনারা যারা এই প্রজন্মের দর্শক, তারা জানলে মানে হতভম্ব হয়ে যাবেন যে এই 8 টেস্টের মধ্যে 5টাই সে 8 এবং 9 নম্বরে ব্যাট করছে, একটাতে করছে 7 নম্বরে ব্যাট, আর 3টা মাত্র টেস্টে সে 4 নম্বরে ব্যাট করতে পারছে, যেটা অ্যাকচুয়ালি তার পজিশন। সে 4-5-3-এর জেনুইন ব্যাটসম্যান, হয় টপ অর্ডার নতুবা মিডল অর্ডার। অ্যাকচুয়ালি 4 নাম্বার। নাই বাংলাদেশের ইতিহাসে সেরা 4 নাম্বার হওয়ার কথা ছিল। তারপরে ওই 8-9 নাম্বারেও কিন্তু সে 50 করছে, 45 করছে, দলরে সেভ করছে। একেবারে শেষ সিরিজটাই এসে যখন সে প্রথমবারের মতো 4 নাম্বারে সুযোগ পেল, প্রথমবারের মতো ক্যারিয়ারে পেয়ে সেঞ্চুরি মেরে দিল, এবং তারপরে আর সিরিজে আর তার দলে ডাকা হলো না। কি এক রহস্যের ব্যাপার না? এই রহস্যের জবাব আপনার কাছে আছে? এই তারে যারা বাদ দিছিল তাদের কাছে আছে? যেসব কারণে বাদ দেওয়া হয়েছিল তারা কি সেগুলো মনে করে দেখলে লজ্জায় ঘৃণায় আয়নায় আর মুখ দেখতে পারবেন? কখনো পারবেন? নাইমরে যে কারণে বাদ দেওয়া হয়েছিল, আজকে যদি নাইম সেই কথা বলে ফেলে যে আমার এই কারণে বাদ দেওয়া হয়েছিল, আপনিও জানেন আমিও জানি কেন বাদ দেওয়া হয়েছিল। ওই যে এক ঘর মে দো পীর, এক ঘরে 2 পীর রাখা যাবে না। কোনো একজন খেলোয়াড়ের পজিশন সিকিউর করতে যে নাটক আপনারা এখনো দেখতেছেন, মোসাদ্দেক হোসেন সৈকতকে যে কারণে দলে ডাকা হয় না, একজন খেলোয়াড়ের পজিশন সিকিউর রাখার জন্য নাইমকে একদম বলি দিয়ে দেওয়া হলো, নাইমের ক্যারিয়ারটাই শেষ করে দেওয়া হলো। সেঞ্চুরি করার পরে সিরিজেই তারা আর দলেই ডাকা হলো না, আর কোনোদিন ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারলো না, আর কোনোদিন না। শুধুমাত্র ওই কারণে যে নাইম একজন জেনুইন টপ অর্ডার ব্যাটসম্যান, সঙ্গে ডানাতি অফ স্পিনার, ওই পজিশনটার জন্য, ওই চরিত্রের জন্য নাইম কোনোদিন আর দলে ডাক পেল না। এমনকি ওয়ান ডেতেও আপনার তার ভালো ভালো পারফরমেন্স আছে, ওই যে ঠিক জায়গা মতো কখনোই সুযোগ পায় নাই। সাকিব টুকটাক যখন ক্যাপ্টেন ছিল টুকটাক সুযোগ দিছে, তখনই সে দেখাইছে, আমাদের সিরিজ পর্যন্ত জিতাই দিছে ওয়ানডেতে নাইম। তারপরে ওয়ানডেতে আমি বুঝলাম যে তার অ্যাভারেজ অত ভালো না, ওয়ানডে ক্যারিয়ারটা নিয়ে কথা চলতে পারে। আমি বিশ্বাস করি বাংলাদেশে গন্ডা গন্ডা ক্রিকেটার নাইমের চেয়ে জঘন্য পারফরমেন্স করে অনেক লম্বা সময় পাইছে নিজেকে প্রুভ করার, সে তুলনায় তো নাইম কিছু পায় নাই। ওয়ানডেতেও সে পাইতে পারতো এই সুযোগটা। এখন আমি সাধারণত যে অবিচারের শিকার হয় তার 50-50 কলের ক্ষেত্রে ধরে নিই যে না, ওরাই ঠিক ছিল, নাইমের প্রতি অবিচার হয় নাই। কিন্তু টেস্টে আপনি এটাকে কি বলবেন? কি বলবেন? লোকেরা একটা কাগজ বের করে আমাদের দেখায় যে নাইমের টেস্ট এভারেজ 32,
প্রথমে আমি একটু রূঢ়ভাবে বলি, কোন কোন মহিরুহের বাংলাদেশে টেস্ট অ্যাভারেজ প্রথম 8-9 টেস্টের পরে 32-এর চেয়ে ভালো ছিল? কোন কোন মহিরুহ ব্যাটসম্যানের একটু দেখান তো। বা আজও পর্যন্ত 32-এর চেয়ে খুব ভালো অ্যাভারেজ নিয়ে আপনাদের কোন কোন লিজেন্ড ব্যাট করে যাচ্ছে? না, যাচ্ছে না। কিন্তু এটা দিয়ে তো নাইমকে বুঝবেন না আপনি, যাকে আপনি ক্যারিয়ারের মানে 8টা মাত্র টেস্ট খেলেছেন, তার ভিতরে 5টি খেলেছেন 8-9 নাম্বারে। যে লোক টপ অর্ডার ব্যাটসম্যান, তাকে আপনি 8-9 নাম্বারে খেলেছেন। তারপরেও আপনি যদি দেখেন তার লাস্ট 6 টেস্ট যেগুলোতে সে রান করছে, প্রথম 2টা টেস্টে রান করতে পারেনি, লাস্ট 6 টেস্টে তার অ্যাভারেজ 42-র উপরে। মানে সে কিন্তু একজন স্ট্যান্ডার্ড টেস্ট ব্যাটসম্যান হিসেবে যেরকম শুরু করার দরকার ছিল ক্যারিয়ারটা, সেরকমই করছে। যা করা দরকার ছিল তাই করছে, কিন্তু আর কোনোদিন দলে সুযোগ পায় নাই। এর চেয়ে ভয়াবহ অবিচার পৃথিবীর ইতিহাসে খুব কম লোকের জন্য হয়েছে। নাইমের পরে কি করে গেছে, একদম প্রকৃত ক্রিকেট সেবকের মতো ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে গেছে, মন প্রাণ দিয়ে। সে জায়গায় কোনো দুর্বলতা নাই। দিনের পর দিন নাইমের সঙ্গে এই বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি, সাক্ষাৎকার নিয়েছি, অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড কথা বলছি। আমি জানি না নাইম সেগুলো মনে করতে পারবেন কিনা। কিছু অন দ্য রেকর্ড সাক্ষাৎকার তো যেসব প্রতিষ্ঠানে কাজ করছি সেসব জায়গায় পাওয়া যাবে। নাইমকে বহুবার আমি উস্কানোর চেষ্টা করছি, নাইমের মুখ থেকে বের করার চেষ্টা করছি যে সে অবিচারের শিকার হয়েছে। দেখেন, সদা হাস্যময় একটা ছেলে, সদা হাস্যময় একটা ছেলে। এই ছেলেটাকে যখনই ওই প্রসঙ্গটা তুলছে, অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড, মুখটা ম্লান হয়ে গেছে, মুখটা ছোট হয়ে গেছে। কিন্তু কখনো জীবনে কখনো কাউরে ব্লেম করে নাই, কখনো না। নাইমের মুখ থেকে আমি এই কথাটা বের করতে পারি নাই যে সে অবিচারের শিকার হয়েছে। সে শুধু বারবার বলে যে আল্লাহ আমার জন্য এইটুকুই লিখছিলেন, আল্লাহ আমার রিজিক এইটুকু লিখছিলেন, ক্রিকেটে আমার জন্য, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার জন্য ওইটুকু লেখা ছিল, তাই আমি ওইটুকু পাইছি। কাউরে দোষ দিনা ভাই, কাউরে দোষ দিনা দাদা, এইটাই আমার নিয়তি ছিল। আমি হয়তো যোগ্য ছিলাম না, আমার কোথাও না কোথাও ঘাটতি ছিল বলেই নির্বাচকরা হয়তো আমাকে ডাকে নাই। বলেন, একটা লোক বুঝে শুনে অন্য সকলের দোষ নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে যে আমার ঘাটতি ছিল, আমার জন্য আল্লাহ ওইটুকুর বেশি লেখেন নাই। মানে এই যে নিয়তিতে বিশ্বাস, এই যে স্রষ্টার উপরে, আল্লাহর উপরে বিশ্বাস এবং নিজের কাজ করে যাওয়া, নিষ্কাম কর্ম, একদম কোনো রকমের কোনো কামনা নাই, বাসনা নাই, পাওয়ার ইচ্ছা নাই। পাওয়ার ইচ্ছা আছে, পাওয়ার লোভ নাই। তার কাজ ক্রিকেট খেলা, তার পেশা ক্রিকেট খেলা, সে মন প্রাণ দিয়ে ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছে। একটা দিন শুনছেন কোনো একটা মিডিয়াতে, আমার নেওয়া ইন্টারভিউর কথা বাদ দেন, কোনো একটা মিডিয়াতে দেখছেন নাইম বলতেছে যে আমি এই টানা 4 সিজনের সর্বোচ্চ রান স্কোরার, আমি টেস্ট দলে ডাক পাই না কেন? আজকাল 20-25 উইকেট নিয়ে 500-700 রান করে এক একজন মিডিয়াতে বলে ফেলে যে আমার চেয়ে ভালো কে আছে, ও তোমাকে সব কথা বলে না। শুনছেন নাইমের মুখে কোনোদিন এরকম কোনো কথা শুনছেন যে এই যে 4 নম্বরে তো আপনারা খেলোয়াড় খুঁজে পাচ্ছেন না, আমি যে পরপর 4 সিজনে টপ স্কোরার হইলাম, আমার তো ডাকে না? নাইমের সেরা সময়টা তো আসছে মূলত, যদি ব্যাটসম্যান নাইমের কথা ভাবেন, সেরা সময়টা আসছে সে বাদ পড়ার পরে। আরো গোল্ড হয়ে উঠছে, দিন গেছে আর গোল্ড হয়ে উঠছে। যত সময় গেছে নাইম লঙ্গার ভার্সন ক্রিকেটে নিজের অন্য লেভেলে নিয়ে গেছে। একই তো এখনো পর্যন্ত বাংলাদেশের রেকর্ড অ্যাভারেজ 70 বল করে পার ইনিংস খেলার রেকর্ড নাইমের, ওই 8-9 নম্বরে খেলে। তারপরে সে আস্তে আস্তে নিজের অন্য একটা লেভেলে নিয়ে গেছে। কোনোদিন কেউ ফিরে তাকায় নাই, কোনো নির্বাচক ডেকে বলে নাই নাইম তুই রেডি হ, তোরে নেক্সট সিরিজে খেলাবো। একটা এ সিরিজে, এ দলের সিরিজে বা কোথাও তারে ডাকা হয় নাই। কিন্তু সে কোনো দিন এটা নিয়ে কথা বলে নাই, বরং তারে আমরা যারা উস্কানোর চেষ্টা করছি, জিজ্ঞেস করছি নাইম বলেন কিছু, নাইম আপনি অবিচারের শিকার হচ্ছেন কিনা, নাইম খারাপ লাগে কিনা, নাইম কখনো এই নিয়ে কথা বলে নাই। না, আমি শুধু স্রষ্টার কথা বলছি যে স্রষ্টা আমার জন্য, আল্লাহ আমার জন্য এইটুকু লিখছিলেন। সেটা নিয়ে তার আল্লাহর প্রতি অভিযোগ নেই, সেটা নিয়ে কোনো মানুষের প্রতি অভিযোগ তো নাই, মানুষের প্রতি সে অভিযোগ করে না। দিস ইজ এ স্পোর্টসম্যানশিপ, দিস ইজ বড় নাইম। নাইম কালকে যে কথাটা বললেন এটা খুব ভুল বললেন নাইম। এই জীবনে প্রথমবারের মতো আপনার উপরে আমার প্রচুর রাগ হয়েছে নাইম, জীবনে যতবার ইন্টারভিউ নিয়েছে ততবারই রাগ হয়েছে যে কেমন লোক রে ভাই, নিজের দাবিটা আদায়ের জন্য দুটো কথা বলবে না। কিন্তু আজকে আমি বুঝি যে ওইটা হচ্ছে একজন বড় মানুষের লক্ষণ, যে আসলে ছোটখাটো ব্যাপার নিয়ে কখনো কথা বলে না, অভিযোগ করে না। সে জানে যে তার শুধু স্রষ্টা আছে, স্রষ্টাই তার জন্য সবকিছু লিখে রেখে গেছে। সে স্পোর্টসটাকে স্পোর্টসের জায়গায় দেখে, এখানে অনুযোগ, অভিযোগ, অভিমান এসবের জায়গা নাই। তার কষ্টটা সে বুকের মধ্যে রাখে, সে ওই জিনিসটাকে স্পোর্টসম্যানের মতো নিতে পারে, এই জন্যই সে বড় হয়ে ওঠে। কালকে যেটা বলছেন এটাতে নাইম সত্যিই আপনার উপর রাগ হচ্ছে, মানে কষ্ট পাইছি। আপনি বড় হইতে পারেন না, এই আপনার বাবার স্বপ্ন পূরণ করতে পারেন না, এই যে একটা ইঙ্গিতপূর্ণ কথা বললেন, এটা সত্যি না নাই।
এটি সত্যি না। আপনি যত বড় হয়েছেন বাংলাদেশে কেউ তত বড় হতে পারেনি। বড় হওয়া মানে কি শুধু গাদাখানেক রেকর্ড করা, 100টা টেস্ট খেলা, অনেকগুলো বার ন্যাশনাল টিমের জার্সি পরা, এই কি বড় হওয়া? অনেকবার টিভিতে দেখা যাওয়া আপনাকে, অনেকবার ছবি আসা পত্রিকায়, এগুলো তো বড় হওয়া না। বড় হচ্ছে সেইটা যে আসলে বাকিদেরকে মানবিক বিচারে এবং ক্রীড়ার বিচারে ছাড়ায় যেতে পারে। সেটা আপনি পারছেন, বাকিরা কেউ পারে নাই, কেউ পারে নাই। এই জায়গাটায় আপনি সবচেয়ে বড়। আজ কেউ বিশ্বাস করুক না আর না করুক, আমি এখানে বসে পুরো বাংলাদেশের ক্রিকেট সমাজের পক্ষ থেকে বলতেছি, নাইম আপনার চেয়ে বড় ক্রিকেটার আমরা পাইনি। ফলে আপনি নিশ্চিত থাকেন আপনার বাবা তিনি আপনার জন্য খুশি হবেন, গর্ববোধ করবেন। সবাই ভালো থাকবেন, নাইমের জন্য শুভেচ্ছা থাকলো।